দলীয় প্রধান আলাদা ব্যক্তি হলেও প্রধানমন্ত্রীর ক্ষমতায় হেরফের হবে না মত বিশ্লেষকদের। দলে গণতন্ত্র ও শুদ্ধাচার বাড়ার আশা, রাষ্ট্রপতির ভারসাম্য বিষয়েও আছে সন্দেহ। যতই আমরা এই ধরনের বিভিন্ন পদ্ধতির ভেতর দিয়ে যাই, আমাদের দেশে সরকার যেটা চাইবে সেটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রধানমন্ত্রী দলীয় প্রধান না থাকেন তাইলে ওনার ক্ষমতা একেবারে সামান্যতম কমবে না। ৮ বছর পর ঠাকুরগাঁওয়ে আজ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য বললেন মির্জা ফখরুল। বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে, অন্যদিকে ঠাকুরগাঁকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁয়ে পরিণত করতে সক্ষম হবে। ডাকসুতে কাল ভোট উৎসবের অপেক্ষা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র সংসদ নির্বাচনে সেনা সংশ্লিষ্টতা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, বিজ্ঞপ্তিতে আইএসপিআর। আবু সাইদ হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ, নানামুখী চাপ দিয়ে 4 বার বদলানো হয় রিপোর্ট, জানালেন ডাক্তার রাজিবুল। সাবেক সিনিয়র সচিব আবুল কালাম শহীদ খান গ্রেপ্তার। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে আটক দেখানো হয়েছে তাকে, আজই আদালতে তোলার কথা। মহাজাগতিক ঘটনার সাক্ষী লাখো মানুষ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাথে দেখা মিলল সুপার ব্লাড মুনের। সবচেয়ে স্পষ্ট দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। বিশেষ দিনটি উদযাপনে সেই বিকেলের দিকে দল বেঁধে এসেছি। শুনেছি জেরুজালেম থেকে আজকে সবচেয়ে স্পষ্টভাবে চন্দ্রগ্রহণ দেখা যাবে, তাই আমি অনেক দূর থেকে আমার বন্ধুকে নিয়ে এখানে চলে এসেছি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। দলীয় প্রধান না থাকলেও নির্বাচিত প্রধানমন্ত্রীর ক্ষমতা একটুও কমবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে দলের মধ্যে কর্তৃত্বের দ্বন্দ্ব সংঘাত বাড়তে পারে বলেও মত তাদের। যদিও মন্দের ভালো হিসেবে এর মাধ্যমে দলের ভেতর গণতন্ত্র ও রাজনৈতিক শুদ্ধাচার বাড়বে বলে আশাবাদী তারা। আর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়লে প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার কার্যকর ভারসাম্য হবে কিনা এ নিয়েও সন্দিহান বিশ্লেষকরা। লাভলি বিথির রিপোর্টে বিস্তারিত। সরকার পরিচালনায় নতুন করে আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, শাসন ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতা দূর করাই জুলাই সনদের লক্ষ্য। রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ সংলাপে ঐকমত্য কমিশনের প্রস্তাব একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না, যদিও এতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। তার ব্যাপারে আপনারা প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আলাদা ব্যক্তি হলেও রাজনীতিতে পরিবারতন্ত্র বহাল থাকলে প্রধানমন্ত্রীর ক্ষমতায় তেমন হেরফের হবে না মনে করেন বিশ্লেষকরা। তবে তা দলে গণতন্ত্রের চর্চা ও নতুন নেতৃত্বের বিকাশে সহায়ক হবে। প্রধানমন্ত্রী দলীয় প্রধান না থাকেন তাইলে ওনার ক্ষমতা একেবারে সামান্যতম কমবে না, প্রভাবও সামান্যতম কমবে না। উনার নিয়ন্ত্রণ প্রতিপত্তি পুরাটাই আগের মতোই থাকবে। আনুগত্যটা, সম্পর্কটা, সমর্থনটা ক্ষমতা কেন্দ্রিক। যদি দলীয় প্রধানের সাথে উনার দূরত্ব তৈরি হয় তাইলে ওই দলীয় প্রধানেই হারাই যাবেন। নিজেদের মধ্যে কনফ্লিক্ট করে, ঝগড়া করে পার্টিও ভেঙে যেতে পারে, এরকম পার্টির ভিতরে বিভিন্ন নেতৃত্ব তৈরি হতে পারে, সেই ভয়টা আমাদের আছে। সেটা পার্লামেন্টের মধ্যে ডিসকাস হবে। পার্লামেন্টের একটা পর্যায়ে গিয়ে ভোটাভুটি হবে, সেখানে মেজরিটি যদি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন প্রধানমন্ত্রী টিকে গেলেন, আর মেজরিটি না থাকলে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীত্ব বাদ দিতে হবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে পারিবারিক শাসন। আমরা কি এই অভিজ্ঞতা, এই কালচারের মধ্যে আবদ্ধ থাকব সারা জীবন, নাকি আমরা চেষ্টা করব ধীরে সুস্থে সামনের দিকে এগোতে? রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। বেশিরভাগ দল একমত হলেও এখানেও আপত্তি বিএনপি ও সমমনা দলগুলোর। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে আলাদা কমিটি গঠন, কিছু নিয়োগে রাষ্ট্রপতির এখতিয়ারের প্রস্তাব করেছে কমিশন। তবে এতে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ক্ষমতা সামান্যই কমবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
পলিটিক্যাল কালচার, সেখানে একটা প্রভাব থেকেই যাবে শেষ পর্যায়ে। যতই আমরা এই ধরনের বিভিন্ন পদ্ধতির ভেতর দিয়ে যাই, আমাদের দেশে সরকার যেটা চাইবেন সেটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেটাকে আমরা বলি যে খুব কার্যকরী চেকস অ্যান্ড ব্যালেন্স, সেটা হয়ে উঠতে পারে। আপনি যদি প্রেসিডেন্টকে কিছু ক্ষমতা দেনও, তাইলে প্রেসিডেন্ট তো হবে দলীয়ভাবে নির্বাচিত, তাইলে এমন লোকেরই প্রেসিডেন্ট নির্বাচিত করবে বা করার চেষ্টা করবে যিনি ওই ক্ষমতা দেখাইতে যাবেন না। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংস্কার প্রস্তাব নিয়ে সমালোচনা ঝুঁকি থাকলেও পুরনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার। তবে এক্ষেত্রে দলগুলোর ঐক্যের উপর জোর দিয়েছেন তারা। এই যে একটা গণতান্ত্রিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাওয়া, এটাই গণতন্ত্র। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। আমাদের শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করিনি। এটা ক্যালকুলেট করে আনসার প্রায় 3 লাখের। আমরা সরাসরি ছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যে। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করায় বিএনপির লক্ষ্য। গণতন্ত্রের জন্য দীর্ঘকালের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। বলেন, দীর্ঘ 15 বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। গণতন্ত্র থেকে সরে যায়নি দলটি, বরং একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে তারা। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করবেন বলেও জানান মির্জা ফখরুল। আরও বলেন, রাজনৈতিক কাঠামো ও অর্থনীতিকে গড়ে তুলতেই বিএনপি 31 দফা ঘোষণা করেছে। গণতন্ত্রের জন্য দীর্ঘকালের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এই সম্মেলনের দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের মধ্য দিয়ে আপনার ঠাকুরগাঁয়ে নতুন একটি বিএনপি গঠন করবেন, যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে, অন্যদিকে ঠাকুরগাঁকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁয়ে পরিণত করতে সক্ষম হবে। দর্শক, বিএনপির দলীয় কর্মসূচি সম্পর্কে আরো জানবো। ঠাকুরগাঁওয়ে যেতে চাই আমার সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছ থেকে, সেখানকার খবর জানার চেষ্টা করবো। রবিন, সম্মেলনে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে? নেতাদের বক্তব্য কি শেষ হয়েছে কিনা, কি দেখছেন? এবং তারেক রহমান কখন নাগাদ বক্তব্য রাখতে পারেন? ইশরাত এখন বক্তব্য দিচ্ছেন মূলত স্থানীয় নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলার নেতৃবৃন্দ, তারা বক্তব্য দিচ্ছেন। এর আগে ঠাকুরগাঁও জেলার আশপাশের যে সকল জেলাগুলো রয়েছে, অর্থাৎ গাইবান্ধা, রংপুর কিংবা দিনাজপুর, পঞ্চগড়, সেই সব জেলার নেতৃবৃন্দরা মূলত আসলে এখানে বক্তব্য দিয়েছেন। এবং কাউন্সিলররা এই সম্মেলনে মূল সমাবেশস্থলে যেমনটি বক্তব্য দিচ্ছেন নেতৃবৃন্দ, ঠিক এর পাশাপাশি কিন্তু প্রায় 800 কাউন্সিলর যারা ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন করছেন, তারা কিন্তু ভোট প্রদান করছেন। পাশেই আলাদা একটি ভোট প্রদানের জন্য যেসব নির্ধারিত বুথগুলো রয়েছে, সেখানে তৃণমূলের এই সব নেতারা তাদের জেলার নেতৃত্ব নির্বাচনে অংশ নিয়েছেন। অর্থাৎ মূলত এইখানটায় আসলে এবারের এই কাউন্সিলে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আহমেদ। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বা ভোট সেটি অনুষ্ঠিত হচ্ছে সাধারণ সম্পাদক পদে। প্রায় 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের
নিজস্ব ব্যালটে সেই প্রার্থীদের নির্বাচিত করবেন এই কাউন্সিলররা, যেটিকে ঘিরেই মূলত আজকের এই সম্মেলন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উদ্বোধক হিসেবে অংশ নিয়েছেন তার নিজ এলাকায় এই ঠাকুরগাঁও জেলা বিএনপির এই কাউন্সিলে, এবং বক্তব্যও রেখেছেন ইতিমধ্যেই। এর পাশাপাশি দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, যিনি এই ঠাকুরগাঁও জেলা বিএনপির সদ্য সাবেক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছেন, রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তিনি প্রধান বক্তা হিসেবে অংশ নিয়েছেন এই ঠাকুরগাঁও জেলা বিএনপির কাউন্সিলে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে দ্বিতীয় অধিবেশনে যোগ দেবেন, সেটি মূলত দুপুরের বিরতি শেষে প্রায় 2:30-3টা নাগাদ আসলে সেই কার্যক্রমটি অনুষ্ঠিত হবে, এবং সে সময় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন। তার বক্তব্যের মধ্য দিয়ে এই তৃণমূলের নেতৃবৃন্দের কাছে এক ধরনের বার্তা পৌঁছাবে দলের কেন্দ্র থেকে। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির অবস্থান, দলের সাংগঠনিক প্রস্তুতি, যেমনটি এই কাউন্সিল ভূমিকা রাখবে তৃণমূলের নেতৃত্ব নির্বাচনে, ঠিক তেমনি সেই নির্বাচনকে ঘিরে বিএনপি কি করে আগামী দিনে তাদের কর্মপন্থা ঠিক করবে, কি করে নেতা কর্মীরা এগিয়ে যাবে, সেই ধরনের নির্দেশনা মিলবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে। সেই প্রত্যাশায় করছেন এই তৃণমূলের প্রান্তিক উত্তরের জনপদের সাধারণ নেতাকর্মী। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। আগামীকাল সকাল 8টা থেকে শুরু ডাকসু নির্বাচন, যেখানে টিএসসি কেন্দ্র সবচেয়ে বড় এবং এখানে বুথ রয়েছে 120টি বলে জানিয়েছেন কেন্দ্রটির রিটার্নিং অফিসার নাসরিন সুলতানা। এছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি। এদিকে আজ সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে। তবে এই নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির ডিসি অপারেশনস মোল্লা আজাদ হোসেন। তিনি বলেন, আজ ভোর 6টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিকে আজ রাত 8:30 থেকে 10 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না বহিরাগতরা। বৈধ পরিচয়পত্র দেখিয়েই প্রবেশ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা। আজ থেকেই ক্যাম্পাসের 8টি প্রবেশ পথে বসানো হবে চেকপোস্ট। ভোর 6টা থেকে আমাদের সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক যে ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। আমরা এখনও তেমন কোনো আশঙ্কা আমরা লক্ষ্য করছি না। দর্শক, শেষ মুহূর্তের প্রস্তুতি জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। আগামীকাল নির্বাচন ঘিরে সবশেষ যে প্রস্তুতি, সেই খবর আমাদেরকে জানাবেন। ক্যাম্পাসের পরিবেশ আপনি কেমন দেখছেন? ইশরাত, গতকাল যেমন উৎসবমুখর পরিবেশ ছিল ক্যাম্পাসে, গতকাল রাত 11টা পর্যন্ত প্রচারণা চালানোর শেষ সময় ছিল। এরপর থেকে ক্যাম্পাস বেশ থমথমে। সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পুলিশের টহল রয়েছে, পুলিশ চলাচল করছে। এমনকি শাহবাগের যে প্রবেশ পথ ক্যাম্পাসের মধ্যে, সেখানেও যানবাহন চলাচল এর মধ্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি টিএসসির যেই কেন্দ্র, সেই কেন্দ্রে, এবং এখানে যেমনটি আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে যে 120টি বুথ রয়েছে এখানে, এবং প্রত্যেকটা টেবিলে 300টি ভোট কাউন্ট করবে সেই সক্ষমতা আছে এই কেন্দ্রে। তেমনটি বলছিলেন এখানকার যিনি রিটার্নিং অফিসার নাসরিন সুলতানা, তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে। এবং একই সঙ্গে তিনি বলছিলেন যে একজন ভোটার এই কেন্দ্রে আসলে সক্ষমতা এতটাই আছে যে এই কেন্দ্রে একজন ভোটার 10 থেকে 12 মিনিট করেও সময় নিতে পারবেন, এবং সেই ক্ষেত্রে ভোট কাউন্টের কোনো অসুবিধা হবে না। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রে কিন্তু বুথের যেই বুথ তৈরির যেই প্রস্তুতি, সেটি মোটামুটি সম্পন্ন হয়ে গিয়েছে। একদমই শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি চলছে সেখানে। এবং একই সঙ্গে এই শুধুমাত্র এই বুথটি চারপাশে 5টি সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণের কথা বলা হচ্ছে। আগামীকাল থেকে কিন্তু আজকে রাত 8টা থেকে কিন্তু বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না 10 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত। এবং আজকে এরপর থেকেই কিন্তু যেই মেট্রো রেলের যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন, সেখানেও কিন্তু ট্রেন থামবে না, অর্থাৎ যাতে করে কোনোভাবেই কোনো বহিরাগত এখানে প্রবেশ করতে না পারে সেই সমস্ত ব্যবস্থাই কিন্তু রাখা হয়েছে।
এবং আগামীকাল যেই ভোট হবে সেই ভোটে নিশ্চিত নিরাপত্তার জন্য পুলিশ পেট্রোলিং, সেই সঙ্গে চেকপোস্ট বসানো থেকে শুরু করে সার্বক্ষণিক যে টহল সেটিও ব্যবস্থা করেছে বলে জানানো হয়েছে। কোনো রকম আশঙ্কা নেই বলে আমাদেরকে জানিয়েছেন আজকে সকালেই যিনি দায়িত্বে আছেন, এবং টিএসসিতেও কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে সেখানেও কিন্তু পুলিশ কন্ট্রোল রুম বসানো হয়েছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হবে। সব মিলিয়ে একটি সুন্দর সুষ্ঠু ভোট যাতে হয় সেজন্য সব দিক থেকে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঐশী, ধন্যবাদ। রোববার শেষ হয়েছে ডাকসু নির্বাচনের প্রচারণা। আগামীকাল বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। এবারে প্রার্থীরা প্রচারণায় সময় পেয়েছেন 13 দিন। এই 13টি দিন ঢাবির ক্যাম্পাস জুড়ে ছিল ভিন্ন এক আমেজ। আতঙ্ক, হানাহানি ছাড়াই শেষ কবে ডাকসু ঘিরে এমন উৎসবে মেতেছিল ক্যাম্পাস, তার স্মৃতিতেই নেই শিক্ষার্থীদের। 13 দিনে ভোটের মাঠ কতটা গোছাতে পারলেন প্রার্থীরা, সেই চিত্র দেখব সুমাইয়া ঐশীর রিপোর্টে। গত 26 আগস্ট ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এরপর থেকেই শুরু হয় প্রার্থীদের ছোটাছুটি। ইশতেহার প্রকাশ, প্রতিশ্রুতি, হলে হলে প্রচারণার এক ভিন্ন আবহ তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। ডাকসু ঘিরে শেষ কবে এমন আমেজ তৈরি হয়েছে ক্যাম্পাসে, তা স্মৃতিতেই নেই শিক্ষার্থীদের। 7 সেপ্টেম্বর সকাল থেকেই ভিন্ন রূপ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে, যেন এক উৎসব। এই দিনই মূলত শেষ হয় প্রার্থীদের প্রচারণার সময়সীমা। শেষ দিনে ভোটারদের কাছে পৌঁছাতে মরিয়া প্রার্থীরা। ভোটাররাও উপভোগ করছেন ভিন্ন এই আমেজ। মেলামেলা আমেজ চলতেছে, বাট হ্যাঁ, এটা শেষ হলে তখন তো আর এরকম হবে না, সবার সাথে এইভাবে দেখা সাক্ষাৎ হবে না। আমার হলে একজন ডাকসু সংগ্রহশালার নাম দিয়ে তার বেডের পাশে এগুলো নিয়ে লাগিয়ে রাখছে। এই যে একটা আমেজ, অনেকে বলে যে আজকে লাস্ট দিন, মানে অন্তত স্মৃতি হিসেবে থাকুক, এরকম চাচ্ছে আর কি সবাই। এদিকে 13 দিনের প্রচারণা শেষে কিছু সীমাবদ্ধতার কথা জানান স্বতন্ত্র প্রার্থীরা। তাদের বিশ্বাস, শিক্ষার্থীরা নির্দলীয় প্রার্থীদের ওপরই ভরসা রাখবেন। শিক্ষার্থীরা এই বছর স্বতন্ত্রদের প্রতি খুবই আত্মবিশ্বাসী। তারা চায় যে স্বতন্ত্ররা আসুক, স্বতন্ত্ররা লিড দেয়, কারণ তারা কোনো পলিটিক্যাল সংগঠনকে ট্রাস্ট করে না। অনেক অ্যাপলিটিক্যাল বা পলিটিক্যাল অ্যাওয়ার কিন্তু কোনো দলের সাথে কানেক্টেড না, এরকম মানুষজন আছেন। তো তাদের আসলে ভোটটা তারা দেখছেন চেহারার উপর ভিত্তি করে না, তারা দেখছেন ম্যান্ডেটে কি বলছে বা তার গ্রহণযোগ্যতা কতটুকু, তার পাস্ট হিস্ট্রি কেমন, তার কোনো স্ক্যান্ডাল আছে কিনা। আমাদের যে 40,000 ভোটার আছেন তাদের সবাইকে আসলে অফলাইনে রিচ করা আমাদের পক্ষে অনেক বেশি কঠিন, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী। এদিকে ভিন্ন প্যানেল থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন যারা, বুকে ভর আছে তাদেরও। 13 দিনের প্রচারণায় তারাও বেশ গুছিয়ে এনেছেন ভোটের মাঠ। মানে মেয়েদেরকে কিন্তু ঠিকঠাক মতো প্রচারণার কোনো সুযোগ দেওয়া হয়নি। রাত 10টার মধ্যে হল ছাড়তে হয়, সো এই টাইমের মধ্যে হলগুলো কভার করা খুবই জটিল। আর ছেলেদের হলে আপনারা দেখেন রাত 12টা-1টা পর্যন্ত কিন্তু প্রচারণা হচ্ছে। গত 13 দিন ধরে প্রচারণা করছি, শিক্ষার্থীরা আমাদের খুব ভালোভাবে গ্রহণ করছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক রূপরেখা দিচ্ছে যে আমরা ক্যাম্পাসে তাদের ম্যান্ডেটে নির্বাচিত হলে কি কাজ করতে পারি। কোনো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং, কাট পোস্ট ভিডিও, এগুলো দ্বারা তারা প্রভাবিত হবেন না। লাইন জ্যামিং হইতে পারে, ভোট আটকানো হইতে পারে, এই ব্যাপারে তো আসলে সম্ভাবনা আমরা প্রবলভাবেই দেখি। কিন্তু আসলে ভোটের মাঠ কেমন এটা নির্ভর করবে যে ভোটের মাঠ শিক্ষার্থীরা দখলে রাখতে পারে কিনা। ডাকসুর ইতিহাসে এবার ভোটে দাঁড়িয়েছে রেকর্ড সংখ্যক প্রার্থী, তাই এবার নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক। সব প্রার্থীর বক্তব্য, গণতন্ত্রের যেই স্বাদ পেল এবার ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেই জিতে গেছেন সবাই। 9 সেপ্টেম্বর ভোট, মাঝের এই একটি দিনে প্রার্থীরা যেমন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে ভোটাররাও শেষ মুহূর্তের যাচাই বাছাইয়ে ব্যস্ত। সব মিলিয়ে সকলের প্রত্যাশা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ডাকসু নির্বাচনের সাক্ষী হোক এই প্রজন্ম। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জানানো হয় ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সম্পন্নের প্রত্যাশার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনীর শুভকামনা জানানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে 11তম দিনের মতো প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারের খবর জানবো সহকর্মী মাহফুজুর রহমান নিপু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এলাকায় রয়েছেন। নিপু, প্রার্থীদের প্রচার কেমন দেখছেন আজকে? আসলে সকাল থেকে কিন্তু আজকে অন্যান্য দিনের চেয়ে একটু বেশি প্রচারণা চলছে। একেবারে শেষ দিকের প্রচারণা এর জন্যই কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন প্যানেল এবং প্যানেলের বাইরে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন পয়েন্টে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং কথা বলছেন, আশ্বাস দিচ্ছেন, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের মন জয় করার জন্য তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। আজকের যে বিষয়টি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে, বটতলা, মহুয়া চত্বর, মুরাদ পয়েন্ট, ট্রান্সপোর্ট, এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই প্রার্থীরা তাদের ভোট কামনার জন্য ভোটারদের কাছে ধারে ধারে আসছেন এবং ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং একটি বিষয় লক্ষণীয় যে যারাই প্রতিশ্রুতি দিচ্ছেন তারা সবাই কিন্তু একটি বিষয় উল্লেখ করছেন, সেটি হচ্ছে যে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে গড়ে তোলার জন্য যে ছাত্রদের অংশগ্রহণ সেটি নিশ্চিত করার জন্য কিন্তু তারা কাজ করবেন এবং কাজ করে যাবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কোনো দলের কিংবা কোনো মহলের হয়ে কাজ করবেন এমনটি নয়। ভোটাররাও কিন্তু তার কথা শুনছেন, প্রার্থীদের কথা শুনছেন, তারাও মনস্থির করছেন কাকে ভোট দিবেন, কাকে ছাত্র নেতৃত্বের জায়গা থেকে নেতা তৈরি করবেন, এই বিষয়টি কিন্তু তারা বলছেন। আমরা একাডেমিক ভবনগুলোতে দেখেছি যে ক্লাসের পর যেসব শিক্ষার্থীরা বের হচ্ছেন তাদের হাতে কিন্তু তারা লিফলেট বিতরণ করে তাদের যে নির্বাচনী ইস্তিহার সেগুলো কিন্তু হাতে তুলে দিচ্ছেন। তারা বারবার অনুরোধ করছেন যে যাচাই বাছাই করে যেন যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করেন, এমনটি কিন্তু বলে আসছেন। আমরা শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ভবন রয়েছে এমনটি না, আমরা দেখেছি যে ট্রান্সপোর্ট থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু এখন পর্যন্ত প্রার্থীদের নির্বাচনী প্রচারণা মুখরিত রয়েছে বলে আমরা এখন পর্যন্ত দেখছি। ধন্যবাদ আপনাকে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ সাক্ষ্য দিচ্ছেন আবু সাইদের ময়না তদন্ত করা ডক্টর রাজিবুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যে ডক্টর রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে এমন রিপোর্ট দেওয়ায় তা গ্রহণ করা হয়নি। নানামুখী চাপ প্রয়োগ করে সেই রিপোর্ট আরও 4 বার বদলানো হয় বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, ময়নাতদন্তের প্রথম রিপোর্টটি সঠিক ছিল। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের বাবা এবং প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক। তারা সাক্ষ্যে আবু সাইদকে গুলিবিদ্ধ করার ঘটনা তুলে ধরেন। আর বাবা বলেন, বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান তিনি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 13তম দিনের সাক্ষ্য গ্রহণ। এর আগে এই মামলায় রাজসাক্ষী চৌধুরী মামুন সহ সাক্ষ্য দিয়েছেন 36 জন। সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। সোমবার দুপুর 12টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। জানা গেছে, রাজধানীতে মঞ্চ 71 ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী 5 জন সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 1996-2001 সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। সাদপন্থীদের কোনো ইজতেমা বা কার্যক্রম টঙ্গীর ময়দানে না করার বিষয়ে সরকারের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছেন জুবায়েরপন্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে একথা জানান জুবায়েরপন্থী তাবলিগের সাথীরা। এছাড়া 5 দফা দাবির বাকিগুলো হচ্ছে টঙ্গী হত্যাকাণ্ডে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তকারীর মাধ্যমে দ্রুততম সময়ে চার্জশিট প্রদান ও দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাদপন্থী 2 জন সুনির্দিষ্ট পুলিশ কর্মকর্তাকে অনতিবিলম্বে প্রত্যাহার ও বদলি করা,
গেজেটের মাধ্যমে কাকরাইল মসজিদের ন্যায় বাংলাদেশের সকল মসজিদে দাওয়াত ও তাবলিগের নামে সন্ত্রাসী সাদপন্থীদের সকল কার্যক্রম চিরতরে নিষিদ্ধ ঘোষণা করারও দাবি জানান তারা। গেজেটের মাধ্যমে কাকরাইল মসজিদের ন্যায় বাংলাদেশের সকল মসজিদে দাওয়াত ও তাবলিগের নামে সন্ত্রাসী সাদপন্থীদের সকল কার্যক্রম চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দ্রুততম সময়ে সঠিক তদন্তক্রমে দ্রুত চার্জশিট প্রদান ও দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। কুমিল্লা নগরের একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে কুমিল্লা মেডিকেলে। পুলিশ জানায় রোববার রাতে একটি ভাড়া বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সিসি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে ওই বাসায় প্রবেশ করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। জানা যায় নিহতের স্বামী আগেই মারা গেছেন। দুই ছেলে চাকরি করেন ঢাকায়। গতরাতে দুই ছেলে বাসায় ফিরে মা বোনকে অচেতন অবস্থায় পায়। ডাকাডাকির পরও সাড়া না মেলায় সন্দেহ হয় তাদের। পুলিশে খবর দেওয়া হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পুলিশ জানায় দুজনের মরদেহই মৃদু আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা এটি হত্যাকাণ্ড। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সার্চ দিয়ে দেখলাম যে সকাল 8টা ইসেতে 8 মিনিটে একটা লোক তাদের বাসায় ঢুকছে। আইসা দেখি আমার বোন ওই অবস্থায় উপরে চাদর মোড়ানো, আর আমি যেই রুমটাতে ঘুমাইতাম ওই রুমটাতেও একটু ব্লাডের চিহ্ন আছে। প্রাথমিক ধারণা হচ্ছে একটা হত্যাকাণ্ড। আসলে আমরা লাশ উদ্ধার করেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। ময়নাতদন্ত করেই জানতে পারবো যে আসলে হত্যাকাণ্ডের রহস্যটা কি, কারা জড়িত বা অন্য কিছু আছে কিনা। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবার ঘিরে সহিংসতার ঘটনায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 11 জনে। পুলিশ জানায় গতরাতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম, ফেরদৌস সর্দার, জীবন সর্দার ও বিল্লুকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে নুরাল পাগলের দরবার শরীফে হামলা ভাঙচুর চালানো হয়। কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় পুলিশের 3টি গাড়িও। রাতেই পুলিশের উপর হামলা, কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে 3 থেকে 3,500 অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করে পুলিশ। তবে বাজারের সহিংসতা ও একজন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। চট্টগ্রামে পানির কারখানার আড়ালে নকল পাওয়ার স্টিয়ারিং অয়েল তৈরির অভিযোগ পাওয়া গেছে। সেখানে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই বিষয়ে আরও জানবো আমার সহকর্মী মামুনুর রশিদ অভির কাছ থেকে। অভিযান কি এখনো চলছে কিনা, কোনো অনিয়মের প্রমাণ মিলেছে কিনা, কি জানতে পারলেন সেখানে গিয়ে? এই কারখানার ভেতরেই লোকচক্ষুর আড়ালে তারা স্টিয়ারিং নাম সত্তা এই বোতল রয়েছে, সেই বোতলটিও নকল। ভেতরের জিনিসগুলো অর্থাৎ মোবিল, পোড়া মোবিল, বিভিন্ন ধরনের কালারিং রং ব্যবহার করে স্টিয়ারিং হুইলটি তারা তৈরি করছেন। এবং এই জিনিসটি যখন হাতে নাতে ধরা পড়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে, এবং যিনি প্রতিষ্ঠানের মালিক রয়েছেন তিনিও কিন্তু তার দোষ স্বীকার করেছেন। এরই মধ্যে এই যে কারখানাটি সেটি কিন্তু সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে। এই সেই মোবিলগুলো যেগুলো একেবারেই পোড়া বলা যায়, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল রং ব্যবহার করা হচ্ছে। ফলে এটি একেবারে সুলভ মূল্যে প্রতিটি বোতল, এই বোতলগুলো কিন্তু একেবারে নকল। এই সততা নামে এই প্রতিটি বোতল কিন্তু বাজারে 200 থেকে 250 টাকা করে বিক্রি করা হয়। অর্থাৎ যেটি একেবারে আসল জিনিস, অর্থাৎ আসল যেই স্টিয়ারিং হুইল, সেটি কিন্তু বাজারে 800 থেকে 900 টাকা দামে বিক্রি করা হয়। ফলে এই যে মানুষের কাছে মানুষকে বোকা বানিয়ে কম মূল্যে জিনিসগুলো বিক্রি করা হচ্ছে, এটি একেবারেই একটি খারাপ কাজ, যেটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছেন। এরই মধ্যে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হচ্ছে এবং আর কারা জড়িত, কেন এই জিনিসগুলো লোকচক্ষুর আড়ালে একেবারে ভিতরে একটি কারখানা তৈরি করছেন। এবং এলাকাবাসীও জানে এটি একটি কারখানা, পানির কারখানা। মানুষজন এটি জানার পর একেবারে তারা স্তব্ধ হয়ে গেছেন যে পানির কারখানার ভেতরে এই লোকচক্ষুর আড়ালে জিনিসগুলো।
সততা, একই কারখানার মধ্যে একই জিনিস পানির ভেতরে তারা বিভিন্ন ধরনের স্টিয়ারিং হুইল তৈরি করছেন, এই বিষয়গুলোকে একেবারেই ইতিবাচক হিসেবে না দেখে তারা যারা কারখানার মালিক রয়েছেন তাকে এর মধ্যে জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ধন্যবাদ অভি আপনাকে। কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বদরুদ্দিন ওমরের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে বদরুদ্দিন ওমরকে তার মা বাবার কবরে দাফন করা হবে। এর আগে লেখক ও গবেষক বদরুদ্দিন ওমরকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা। সকাল 10:15টার দিকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বদরুদ্দিন ওমরের মরদেহবাহী গাড়ি। পরে মরদেহ রাখা হয় শহীদ মিনার মঞ্চে। এরপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে থাকেন তাকে শেষ বিদায় জানাতে। আসেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। এই যে একটা আপোষ না করার জায়গা, এই রকম জায়গা অন্য খুব কম লোকই তৈরি করতে পেরেছেন। এই গণ অভ্যুত্থান সময়গুলোতে যখন এটা একটা আন্দোলনের পর্যায়ে ছিল তখনই তিনি এটাকে গণ অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করেছিলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার অগ্রনায়ক ছিলেন তিনি। সারা জীবন জুলুম, বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় উন্নত ও দায়ী দেশগুলো পর্যাপ্ত অর্থায়ন করছে না, এমনকি প্রতিশ্রুত অর্থের ছাড়ও দেওয়া হচ্ছে না। পিকেএসএফ আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানান নীতি নির্ধারকরা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের $29 বিলিয়ন বেশি তহবিল প্রয়োজন বলে জানান বক্তারা। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির দিক থেকে বাংলাদেশ নবম, জনসংখ্যার হিসেবে দ্বিতীয়। অথচ বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য কোনোভাবেই দায়ী নয়। নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স মিডিয়া ট্রেনিং এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন শুধু অর্থনৈতিক ক্ষতি ডেকে আনছে না, সামাজিক খাতেও নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্যপাত্য বৈশ্বিক অঙ্গনে যথাযথভাবে উঠে আসছে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ক্লাইমেট চেঞ্জ আপনার রিজিওনাল ইনস্টেবিলিটি তৈরি করে। আমাদের আশেপাশে যে এই ধরনের সোশ্যাল টেনশন বা এগুলোর সাথে ক্লাইমেট চেঞ্জ জড়িত। এই জিনিসগুলো আমরা যদি অ্যাড্রেস না করি তাহলে যেটা হবে যে অনেকটা ইস্যুগুলো ভবদহের মতো চাপা পড়বে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির জন্য দায়ী দেশগুলো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত অর্থায়ন করছে না। উন্নত দেশগুলো এই ইস্যুতে অনেকটাই উদাসীন বলে অভিমত অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। $20 বিলিয়ন আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেরিয়ে যায়। 1 মাস 2 মাস কথাবার্তা বলতে হয়, মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে। আর অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলেও আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ যে ধরনের ক্ষতির শিকার হচ্ছে তা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান পিকেএসএফ এর চেয়ারম্যান। পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধর একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, উনিও বিশ্বাস করেন না। ওনার পার্টিরও অনেকেই যারা পৃথিবী চালান ওনারাও বিশ্বাস করেন না যে ক্লাইমেটের এরকম একটা ইম্প্যাক্ট হতে পারে। এটা চলছে সারা বিশ্বে, আমরা জানি। এবং ওনারা যদি দেখেন যে কী হচ্ছে স্বচক্ষে, তাহলে বুঝবেন যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক তহবিলের পাশাপাশি নিজেদের সামর্থ্য জোরালো করার পরামর্শ দেন বক্তারা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সারা বিশ্বের কোটি মানুষের সাথে বাংলাদেশিরাও উপভোগ করল মহাজাগতিক এক নিদর্শন। একদিকে পূর্ণিমার ভরাট চাঁদ, তার গায়েই লাগলো পূর্ণগ্রাস। পূর্ণ চন্দ্রগ্রহণের পরপরই গোটা চাঁদ হয়ে উঠল রক্তিম। ব্লাড মুন নামের এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে শিশু, কিশোর, ছেলে, বুড়ো অনেকেই ছাদে চন্দ্রাহত হয়ে থাকলেন গভীর রাত পর্যন্ত। কত শত গল্প, কবিতা, উপমা আর আখ্যা,
কারো কাছে প্রিয়তমা, কারো বা চাঁদ মামা। বাহারি রূপকের মতো চাঁদের রূপেও আছে বৈচিত্র্য আর বৈশিষ্ট্য। পূর্ণিমার ভরাট চাঁদ দেখে বিমোহিত হয় না এমন মানুষ পাওয়া দুষ্কর। অবাক চোখে আকাশের পানে চেয়ে চন্দ্রাহত হতে ভালোবাসে মানুষ। রোববার রাত ছিল চন্দ্রপ্রেমীদের জন্য বিশেষ। চাঁদের পূর্ণ গ্রহণ, সেই সাথে ব্লাড মুন বা রক্তিম চাঁদ। একসাথে একাধিক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে অনেকেই ছিলেন অপেক্ষায়। ঘটা করে টেলিস্কোপ, বাইনোকুলার নিয়ে হাজির হন ছাদে। চন্দ্রগ্রহণ আর পূর্ণিমা একই দিনে, সো আমরা সবাই আসলে ঘটা করে একসাথে ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার নিয়ে ছাদে একসাথে হয়েছি। প্রায় 17 তলা ছাদের উপর থেকে চাঁদ দেখছি। চাঁদের প্রত্যেকটা অবস্থান আমরা দেখছি আর কি, কীভাবে গ্রাস করছে আর কি পূর্ণ চাঁদটাকে আস্তে আস্তে অন্ধকার। 7-8 গোল চাঁদ দেখেছি, এখন ঢেকে গিয়েছে। অনেকগুলো নিউজ আর আর্টিকেলস শোনার পরে caught my interest. আজকে অনেক গ্রেটফুল যে এটা দেখতে পারবো। আই থিঙ্ক 12টা-11টার সময় লুনার ইক্লিপসটা ফুললি কমপ্লিট হবে। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড এই রেড মুন দেখার জন্য, কারণ আমি লাইফের ফার্স্ট টাইম এই রেড মুন দেখতেছি। রাত 11টার খানিক পর টের পাওয়া গেল চাঁদের একটি পাশ যেন কালচে হয়ে আসছে। পূর্ণগ্রহণ লেগেছে ভরাট চাঁদে। দেখতে দেখতে চাঁদ হারিয়ে যেতে থাকলো গ্রাসের কবলে। ঘণ্টাখানেকের মধ্যেই গোটা চাঁদটাই ঢেকে গেল পৃথিবীর ছায়ায়। পুরো চাঁদ হারিয়ে যেতে না যেতেই ধীরে ধীরে ঢেকে যাওয়া শরীরে একটা লালচে আভা ফুটে উঠতে শুরু করলো। সূর্যের আলোটা পৃথিবীর এক সাইডে ঢেকে গেছে, এই জন্য চাঁদের কাছে যেতে পারছি না। কিন্তু পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেখান থেকে ফিল্টারের মতন করে যাচ্ছে, সেখান থেকে লাল কালারটা নিয়েছে, এই জন্য আমাদের লাল মুন হয়েছে। আকাশে প্রথমে চাঁদটা অনেক বড় ছিল, সাদা, তারপর আস্তে আস্তে কালো হয়ে, তারপর আবার বড় হয়ে লাল হয়ে গেল। রক্তিম চাঁদের আলো নেই খুব একটা, তবুও গভীর রাত পর্যন্ত চলে চন্দ্র দর্শন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আকাশ গঙ্গায় মহাজাগতিক বিস্ময়, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রূপে বিমোহিত হলো পুরো পৃথিবী। লাল আভা ছড়িয়ে পরাবাস্তব দৃশ্য হয়ে ধরা দিল ব্লাড মুন। রক্তিম চাঁদের সবচেয়ে স্পষ্ট রূপ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। বৈচিত্র্যময় আয়োজন ও রীতিতে অপূর্ব এই সৌন্দর্য উপভোগ করল পৃথিবীর বাসিন্দারা। As the sky slowly turns crimson, as the eye of the night opens, blood red and hungry, freeing the wild magic chained, the blood moon approaches. রহস্যময় ছায়ায় ঢেকে গেল ধরনীর একমাত্র উপগ্রহ। ঠিকরে পড়া আভা ধরা দিল লালচে রূপে। চলতি বছর দ্বিতীয়বারের মতো পূর্ণ চন্দ্রগ্রহণের সাক্ষী হল বিশ্ব। এবার চন্দ্রগ্রহণের পূর্ণতা ধরা পড়েছে এশিয়া ও মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 22 মিনিটের মহাজাগতিক এ দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা গেছে দুবাই, জেরুজালেম এবং বাগদাদের আকাশে। চন্দ্রগ্রহণ দেখতে প্রাচীন নগরী জেরুজালেমে জড়ো হয় বহু মানুষ। শুনেছি জেরুজালেম থেকে আজকে সবচেয়ে স্পষ্টভাবে চন্দ্রগ্রহণ দেখা যাবে, তাই আমি অনেক দূর থেকে আমার বন্ধুকে নিয়ে এখানে চলে এসেছি। আমরা খুবই উচ্ছ্বসিত। প্রাচীন আশ্চর্য মিশরের পিরামিডের চূড়ায় চাঁদের আলো ছায়ার খেলা, যেন দূর পৃথিবীর কোনো দৃশ্য। চন্দ্রগ্রহণের ক্ষণে তুরস্কের আকাশে ভেসে বেড়ানো উড়োজাহাজ, যেন আলো ফুঁড়ে বের হওয়ার সম্মোহন। চীনের বেইজিংয়ে ফরবিডেন টাউনের প্রাসাদের চূড়ায় মানুষের ভিড়, টেলিস্কোপ নিয়ে তৈরি ব্লাড মুন উপভোগে। 2028 সালের আগে জর্ডানের আকাশে আর দৃষ্টিগোচর হবে না চন্দ্রের এই বিরল রূপ। জ্যোতির্বিজ্ঞান সংস্থার এমন ঘোষণায় রাজধানী আম্মানে ঢল নামে চন্দ্রাহতদের। আগের দিন টেলিভিশনে চন্দ্রগ্রহণের ঘোষণা শুনে আজকে এখানে এসেছি। বিশেষ দিনটি উদযাপনে সেই বিকেলের দিকে দল বেঁধে এসেছি। আমরা চন্দ্রগ্রহণের ছবি তুলব, ভিডিও করব। মুহূর্তগুলো চিরদিনের জন্য সংরক্ষণ করে রাখতে চাই। চাঁদ আর সূর্যের মাঝে পৃথিবীর উপস্থিতিতে তৈরি এমন বিরল মুহূর্ত। সেই পৃথিবীতে দাঁড়িয়েই চন্দ্রের রক্তিম রূপ উপভোগ করল আমেরিকা থেকে ইউরোপ, আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ার বাসিন্দারাও। পরিবার প্রিয়জন নিয়ে তো বটেই, চন্দ্রগ্রহণ দেখতে অন্য দেশে উড়াল দিয়েছে অনেকে। বিশেষ রীতি পালন ও বৈচিত্র্যময় আয়োজনও করা হয় বিভিন্ন দেশে। সাবরিনা নুসরাত,
যমুনা নিউজ।